ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল উড়ানের ফার্স্ট রিভিউ দেবো বলে। জানি উড়ান অনেকদিন হলো শুরু হয়েছে, বাট আমি এতদিন দেখা দিইনি এবং সেই বিষয় নিয়ে অনেকের অনেক কমপ্লেন জমেছে। তো আজকে অনেকটা বলার চেষ্টা করব, তবে তার আগে বলবো যে সিরিয়াল উড়ান হচ্ছে স্টার জলসায় সোম থেকে রবি প্রতিদিন রাত 8টার সময়। এই সিরিয়ালের স্টোরিটা আশা করি আর নতুন করে বলার কিছু নেই। স্টোরিটা একটা অদ্ভুত রকমের লেগেছে আমার, কারণ একটা ছেলে যার অ্যাম্বিশন সে অনেক বড় কিছু একটা হবে, কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে তার এক দাদা আছে। তার দাদা স্কুলে একটা ছেলের সাথে অশান্তি করতে করতে তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়, এবং সেই ছেলেটা, যার নাম হচ্ছে বিক্রম, সে স্পট ডেড, সাথে সাথে মারাও যায়। কিন্তু এই দোষটা সে নিজের ঘাড়ে কখনোই চায় না। আর এই দাদার নাম হচ্ছে সোমনাথ। এর সাথে সাথে বলে কি যে স্যার আমি কিছু করিনি, যা করেছে আমার ভাই করেছে। আর এই ভাইয়ের নাম হচ্ছে মহারাজ, অর্থাৎ গল্পের হিরো যিনি। তো এই মহারাজ অর্থাৎ প্রতীক সেন আমাদের সকলেরই খুব প্রিয়, এবং প্রতীক সেনের প্রত্যেকটা সিরিয়াল যথেষ্ট হিট হয় এবং মানুষ তাকে ভালোবাসে। কিন্তু এক্ষেত্রে তার ক্যারেক্টারটা আমরা এক এক সময় এক এক রকম দেখে এসেছি, যে একটা গম্ভীর প্রকৃতির একটা মানুষ, যে বেশি কারোর সাথে কথা বলে না। এবং ম্যাক্সিমাম সিরিয়ালে আমরা এই ধরনের দেখেছি। খোকাবাবুতে আমরা দেখেছিলাম একটুখানি সিরিয়াস প্রকৃতির হলো, একটু ফানি ক্যারেক্টার, কিন্তু তারপরে গিয়ে আবার সে সিরিয়াস হয়ে যায়। এবং তারপরে আমরা তাকে মোহরে দেখতে পেয়েছিলাম, মোহরেও সেম ছিল। তারপরে সাহেবের চিঠি বলে একটা সিরিয়াল এসেছিল, সেখানেও একটু গম্ভীর প্রকৃতি ছিল, কিন্তু এখানে সে একেবারে গম্ভীর না। সে হচ্ছে একটা ফাজিল প্রকৃতির ছেলে। সে মানুষজন সবাইকে সাহায্য করে বেড়ায়, আর প্রয়োজনে দু এক ঘাও দিয়েও দেয়। জেল খেটেছে ছোটবেলায়, জেল খেটে সে ফিরে এসেছে পড়াশোনা থেকে, সে এখন বহু দূরে। কিন্তু সে চাইলেই কিন্তু পড়াশোনা করে একটা বিশাল পজিশনে চলে যেতে পারতো, কিন্তু সে সেটা করেনি। কারণ তার কোথাও না কোথাও নিজের জীবনের প্রতি একটা অভিমান এসে গেছে। কারণ হয় না যে আমরা যে দোষটা করিনি সেই দোষটা যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আমরা কেন সেটা মেনে নেব? আর যদিও বা মেনে নিতে হয় বাধ্য হয়ে, পরিবারের চাপে বা বাড়ির সবার চাপে বা কারোর ভালোর জন্যে, তো সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা একটু অন্য ধরনের হয়ে যাই। তো মহারাজও এখানে সেরকমই হয়ে গেছে। সে নেশাভান করে বেড়ায়, সকলের সাথে বেশ ভালোভাবে মেশে, কিন্তু তার ঝামেলা হচ্ছে মেন তার বাড়িতে। সে কিন্তু ইনডিরেক্টলি তার মাকে বারে বারে এটা বোঝাতে চায় যে আমি কিন্তু কোনো খুনি নই, আসলে খুনটা আমি করিনি। কিন্তু তার মা এতটাই, মানে মায়েরা তো মায়ের মন তো সব বুঝতে পারে, মায়েরা নাকি সব জানতে পারে, কিন্তু এখনকার যুগের মায়েরা তো তা নয়। এখনকার যুগের মায়েরা একটু অন্য ধরনের। তাই জন্য এই মা আবার কিছুই বুঝতে পারে না। মানে তিনি হয়তো সবটাই বুঝতে পারছেন, বুঝেও বুঝছেন না, কিংবা তিনি বোঝার চেষ্টাই করছেন না। কারণ তার চোখে তার একমাত্র পুত্র সোমনাথ বেটার, মহারাজ অত্যন্ত খারাপ ছেলে। আর একটা সৎ মেয়েও আছে তার, যাকে মহারাজই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, তাকেও একেবারে দু চোখে সহ্য করতে পারে না। এবার আসি নায়িকার কথায়। নায়িকা হচ্ছে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে, মধ্যবিত্ত বলা ভুল, নিম্নবিত্তই বলতে পারি। পুজোর যে ফুলের মালা হয়, সেই ফুলের মালা, পুজোর একটা ডালার দোকান আছে তাদের, তো সেটাকে নিয়েই সে এগিয়ে যাচ্ছে। তারও ইচ্ছে ছিল যে সে পড়াশোনা করবে, এটা করবে, ওটা করবে, কিন্তু আলটিমেটলি সে কিছু করতে পারেনি। তার কারণ সে যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যেত তাহলে তার বাবা মাকে খরচা করতে হতো। এমনি তো কিছু হয় না, মানে একটুখানি গুড় চিনি এগুলো তো দিতে হবে। তো সেই গুড় চিনিটা যদি তার পিছনে চলে যায় তাহলে তার ভাই বোনেদের কি হবে, এই কথা ভেবে সেই পড়াশোনাটাকে স্যাক্রিফাইস করে দেয় এবং চুপচাপ ওই ডালার কাজ শুরু করে, মানে ফুলের ডালা সাজিয়ে দেওয়া, ফুলের মালা সাজিয়ে দেওয়া। এইবার একটা সময় আসে যখন তার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এবং তার বাবা যে মারা গেছে সেটার জন্য এক প্রকার দায়ী হচ্ছে মহারাজের বাবা। মানে সোজা পথে তো কেউই আমরা চাই না মানুষকে মেরে দিতে, কিন্তু ইনডাইরেক্টলি এটা ঘটে যায়, একটা ইনসিডেন্ট ঘটে যায় তার জীবনে। এবং সেই জন্য সে ঠিক করে যে ওই পূজারিনী, অর্থাৎ গল্পের নায়িকার নাম পূজারিনীর সাথে বিয়ে দেবে তার বড় ছেলে সোমনাথ। তো সোমনাথকে বলে, এবং সোমনাথ রাজি হয়, বলে যে ঠিক আছে, তুমি রিটায়ারমেন্টের পরে যে টাকাটা পেয়েছো সেই টাকা যদি আমাকে দিয়ে দাও, আমি তাহলে আমার মতো ব্যবসা করবো, আর তোমার দেখা মেয়েকে বিয়েও করে নেবো। ভালো কথা। কিন্তু বিয়ের সময় যখন টাকাটা আলটিমেটলি পেয়ে যায়, সে ওখান থেকে পগার পার। কিন্তু যার জন্যে সে পগার পার হলো, যে মেয়েটার জন্য সে পগার পার হলো, শ্রুতি, সেও তার টাকা নিয়ে আবার পগার পার। মানে আজব না? মানে সোমনাথ তার বাবার টাকা নিয়ে পগার পার হলো, আর শ্রুতি সোমনাথের বাবার টাকা নিয়ে পগার পার হয়ে গেল। মাঝখানে ফেসে গেছে মহারাজ। মহারাজ যখন ওই বিয়ের আসনে ঢোকে তখন সে বুঝতেই পারে যে তার দাদা পগার পার হয়ে গেছে, এবং সে সেটা নিয়ে খুবই অট্টহাসি শুরু করে। কিন্তু পূজারিনীর বাবা, যার কাছ থেকে ধার নিয়েছিল, সে এগিয়ে এসে বলে আমি বিয়ে করবো। সে না মস্তান গোছের লোক এবং বয়সী বুড়ো। সে এসে বলে আমি বিয়ে করবো, এবং সেখানে বেঁধে যায় ঝামেলা। সেই ঝামেলার পরে গিয়ে এদের দুজনের বিয়ে হয়ে যায়।
কারণ গল্পের নায়ক নায়িকার বিয়ে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো বিয়ে হয়ে যাওয়ার পরে শুরু হয় ঝামেলা। মেয়েটা এসে জানতে পারে তার শাশুড়ির মুখ থেকে যে সে যাকে বিয়ে করেছে সে নাকি একটা খুনি, সে নাকি একটা আসামি, সে নাকি একটা লোফার, লাফাঙ্গা। তো এইসব শুনে তো তার মাথায় পুরো হাত যে আমি কোন বাড়িতে এসে পড়লাম। তো এখন বউ ভাত মানে ফুলশয্যা, বউ ভাতের কাজ হয়ে যায়, তারপরে ফুলশয্যা, এই সমস্ত ব্যাপারে একটা করে করে ইনসিডেন্ট আছে। যেমন বউ ভাতের সময় একটা ঝামেলা আছে, আচ্ছা গৃহপ্রবেশের সময় একটা ঝামেলা, বউ ভাত রান্না করতে গেছে তাতে একটা ঝামেলা। মানে ঝামেলা ছাড়া তো আমাদের বাংলা সিরিয়াল হতেই পারে না। সেই সিরিয়ালে যে এগুলো ঘটে থাকে তা না, বাস্তবেও ঘটে। কেন আজকে আমি বলছি বাস্তবে ঘটে বিয়ের এই বিষয়টা নিয়ে? বিয়েতে দুটো পরিবার জানা বোঝে, আমি নিজের লাইফ দিয়ে বুঝতে পেরেছি, দুটো পরিবার, ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি জানা বুঝবে, তার থেকে বেশি বুঝবে আশেপাশে থাকা আত্মীয় স্বজন। এই এটা এইভাবে করতে নেই, এই ওটা ওইভাবে করতে হয়, এই এটাই নিয়ম। আর এইসবের চক্করে পরে মাথা ব্যথা ফুল গুবলেট হয়ে যায়। তো আলটিমেটলি এখানেও সেটাই হচ্ছে, কিন্তু এবার ফুলশয্যায় তো বউ সেজে গুজে ঘরে চুপচাপ বসে বসে এখন ভাবছে যে কি করবো আমি, আমার জীবনের সাথে আমি কি করতে পারি। ঠিক সেই সময় মহারাজ এসে ঘরে বসে মদ্যপান করে এবং তারপরে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। আর এখন বাধ্য হয়ে এই মেয়েটা হাওমাও করে কান্নাকাটি করছে। আর ওদিকে সোমনাথ ফালতু একটা ঝামেলার মধ্যে জড়িয়ে সে এখন আলটিমেটলি জেলে গেছে। জেলে গিয়ে এখন সে ভাবছে যে আমাকে তো ছোটবেলায় জেলে আসার কথা ছিল, কিন্তু না, আমি তো সেবেলায় মানে সেই সময় তো আমি দোষটা চাপিয়ে দিয়েছিলাম আমার ভাইয়ের ঘাড়ে, এখন আমি দোষটা কার ঘাড়ে চাপাবো? আমাকে তো এখান থেকে বেরোতেই হবে। তো এইভাবে সিরিয়ালটা শুরু হয়েছে এবং আলটিমেটলি এর গল্পটা হচ্ছে গিয়ে যে নায়ক একটা সময় ঘুরে দাঁড়াবে এবং সে বড় মাপের কিছু একটা হবে এবং নায়িকাও ঘুরে দাঁড়াবে। সোমনাথ দোষী প্রমাণ হবে, ছেলের মা পুরো বিষয়টা বুঝতে পারবে। প্রথমে তো এত সহজে বুঝতে পারবে না, কারণ শাশুড়ি বলে কথা, শাশুড়ি বৌমার তো সারা জীবনই সাববেজির সম্পর্ক। আর বাংলা সিরিয়াল তো এর জন্য আছেই, জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে এগিয়ে যায়, চলো সাববেজির যুদ্ধ লাগিয়ে দিই, যাতে করে কোনোদিনও কোনো বাড়িতে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো না হয়। আর যদিও বা আমরা একটা দুটো ভালো এখন দেখতে পাই, তাহলে আমরা একটাই কথা বলি যে সামনাসামনি দেখাচ্ছে, পেছনে দেখো অন্য গল্প আছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে গল্পটা তো বেশ ভালোভাবে শুরু হয়েছে, কিন্তু ছেলের মা এতটাই গবেট যে এই ক্যারেক্টারটাকে নিয়ে না দারুণভাবে খিল্লি করতে পারবো আমি। কারণ সবসময় কি হয়, আমি যখন আপডেট দিতে আসি তখন আমার একটা জিনিসই মাথায় থাকে যে আমাকে সিরিয়ালে কি হচ্ছে সেটা বলতে হবে, প্লাস অ্যাডভান্স কি হতে চলেছে সেটাও জানাতে হবে। কিন্তু এই চক্করে পড়ে আমি মাঝখান থেকে বোরিং হয়ে যাই। তোমরা তো জেনে যাচ্ছ যে সিরিয়ালে কি হচ্ছে, সেটা তোমরা সিরিয়াল দেখেও জেনে যাচ্ছ, অ্যাডভান্স জেনে যাচ্ছ আমার মাধ্যমে যে ও এবার তার মানে ওর সাথে ওর বিয়ে হবে। আচ্ছা, এটা তো আমাদের আইডিয়া ছিল না, এটা আমরা জেনে গেলাম। তো এটা তোমাদের লাভ, কিন্তু আমি তো পুরো বিষয়টা জেনে শুনে তোমাদেরকে বলছি, আমার তো মুখস্থ করে তারপর আমি এসে তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু আমি মজাটা করবো কি নিয়ে? কোনো একটা ক্যারেক্টার যদি এরকম থাকে যে যাকে নিয়ে খিল্লি করা যায়, তাহলে কি হয়, তাহলে তোমাদেরও একটুখানি মজা লাগে ভিডিওটার মধ্যে যে এই তো ওই ক্যারেক্টারটাকে নিয়ে এরকম বলছে, এটা বেশ ভালোই হয়েছে। এবং তোমরাও দু একটা কমেন্ট পাস করবে। তো যে কোনো একটা ক্যারেক্টার না বেছে নিতে হয় যার পেছনে লাগা যায় এবং সে রেগে যায় না, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিলেনই হয়ে থাকে। তো এখানে ভিলেন হিসেবে আমি মহারাজের মাকেই বানাচ্ছি, কারণ উনি প্রথম থেকেই যেরকম রোগপাক শুরু করেছেন, তাতে করে আমার মনে হয় না যে বেশি দিন এইভাবে উনি টিকতে পারবেন। এরপরে ওনার মেরুদণ্ডটাও ভাঙবে, আর ওনার মেরুদণ্ড ভাঙার পরে ঠিক কী হবে সেগুলো তো ইন্টারেস্টিং ব্যাপার, অনেকটা ওই শ্রীময়ী সিরিয়ালের জুন আন্টির মতো। তো এইভাবে সিরিয়ালের আপডেট আমি দিতে থাকবো যে সিরিয়ালে ঠিক কি হতে পারে, কারণ এরপরেই কিন্তু যে জিনিসটা আসতে চলেছে সিরিয়ালে সেটা একটু অদ্ভুত। সেটা হচ্ছে মহারাজের বিষয়ে আস্তে আস্তে সবটা জানতে পারবে পূজারিনী। আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার, সোমনাথ যে ছেলেটাকে নিয়ে এত গর্ব করছে তার মা যখন জানতে পারবে সে জেলে আছে, তার মাথায় কিরকম ভাবে আকাশ ভেঙে পড়বে। আর সোমনাথ যখন এসে বাড়িতে সবাইকে জানাবে যে টাকাটা হারিয়ে গেছে, তখনকার পরিস্থিতি কি হবে, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং, আর সেটা এবার আসবে। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং আস্তে আস্তে এই মহারাজ পূজারিনীর দুষ্টু মিষ্টি সম্পর্ক, খুনসুটি, সেগুলোও দেখতে পাবো একমাত্র সিরিয়াল উড়ানে। তবে একটা সিরিয়াল প্রথম দিন থেকে বিশাল সুন্দরভাবে মানে স্টার্ট হয় এবং 1 মাস মোটামুটি ঠিকঠাকভাবে চলতে থাকে, তারপরেই শুরু হয় একে বিষ খাইয়ে দিচ্ছে, ওর বর নিয়ে চলে যাচ্ছে, ওর বউ নিয়ে এ ভেগে যাচ্ছে, এ পরকীয়া শুরু করেছে, ওর ইতিহাস বেরিয়ে আসছে, এর মৃত মানুষ বেঁচে উঠছে। যাই হোক, মৃত মানুষ বেঁচে উঠছে কথাটাও কেন বললাম, কারণ সিরিয়াল চিনির আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এবং সেখানে আমি তোমাদেরকে বলবো মৃত মানুষ কিভাবে বেঁচে ওঠে। আশা করি তোমাদের শুনতে ভালো ছাড়া খারাপ লাগবে না। অ্যাডভান্স আমি দিতে থাকবো, তবে প্রত্যেকটা ভিডিওতে হয়তো অ্যাডভান্স দেওয়া আমার পক্ষে সম্ভব না,
কিছু কিছু ভিডিওতে আমি জাস্ট হিন্টস দিয়ে দেবো যে এরকম কিছু আসছে, আর কিছু কিছু ভিডিওতে আমি বলে দেবো যে এরপরে এটা হতে চলেছে। তো তার জন্যে প্রত্যেক দিন আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, আর ভালো লাগলে লাইক কমেন্টটা করতেই হবে। আর নিজে একা দেখার থেকে একটুখানি শেয়ার করা ভালো, কারণ আমি অনেকদিন হলো সিরিয়ালের আপডেট দিচ্ছি না। এই নিয়ে অনেকের অনেক কমপ্লেন, অনেকে কমেন্ট করেছে যে কেন তুমি আর ভিডিও করছো না। আবার অনেকে মেসেঞ্জারে এসে মেসেজ করে বলেছে তুমি আপডেট কেন দিচ্ছ না, আমরা কেন কিছু জানতে পারছি না, তোমার কি কিছু হয়েছে, তুমি কি অসুস্থ। আবার কেউ কেউ এটা বলেছে যে বিয়ের পরে সংসারে নাকি আমাকে তালা বেঁধে রেখে দেওয়া হয়েছে, যার জন্য নাকি আমি আর ভিডিওর কাজ করতে আসছি না। এটা সম্পূর্ণ ভুল। আমি কেন আসছিলাম না তার পেছনে একটা বড় রিজন আছে। কিছু না কিছু রিজন ছাড়া তো মানুষ হঠাৎ করে সিরিয়ালের যে আপডেট দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট কাজ, সেটা তো ছপাং করে কেউ এসে বন্ধ করে দিতে পারে না। তার পেছনে একটা বড় রকমের রিজন থাকে। তোমাদের জন্যই আমার এখানে আসা। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে যদি সাপোর্ট করো, আমি ডেফিনেটলি আসবো এবং রোজ আসবো, রোজ ভিডিও দেবো, এটুকু কথা দিয়ে যেতে পারি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা এখনো অবধি চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, আর কবে করবে? চ্যানেল তো আজকে আসেনি, চ্যানেল এসছে বহুত দিন হয়ে গেল। বাংলাতে এই প্রথম সিরিয়াল আপডেটিং এর কাজ আমরা স্টার্ট করেছি, তাই জন্য অবশ্যই করে চিরকুট ইনফিনিটিকে সাপোর্ট করো। আর সাপোর্ট করতে গেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে পাশে থেকো।